পতিত শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক অভিযোগগুলির একটি ছিল মানবাধিকার লঙ্ঘন। গুম, খুন, নির্যাতনের অসংখ্য অভিযোগ বয়ে বেড়াতে হচ্ছে আওয়ামী লীগ সরকারকে। এসব অপরাধ বাস্তবায়নে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল জনগণের ট্যাক্সের টাকায় চলা আইন শৃঙ্খলা বাহিনীকে, যা শেষ পর্যন্ত সেই সরকারের পতনে বড় ভূমিকা রেখেছে। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ যখন এক নতুন ভোরের স্বপ্ন দেখছে, ঠিক তখনই আবার মাথাচাড়া দিচ্ছে সেই পুরনো ভয়। জুলাই অভ্যুত্থানের মূল অঙ্গীকার ছিল মানবাধিকারের সুরক্ষা, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। অথচ সে স্বপ্ন যখন খসড়া আইনের পাতায় রূপ নেয়, তখন উঁকি দেয় চেনা সে আমলাতান্ত্রিক ও কর্তৃত্ববাদী ছায়া। সম্প্রতি মন্ত্রিপরিষদ নীতিগতভাবে দুটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন দিয়েছে: জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026 এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মানবাধিকার সংস্থা, নাগরিক সমাজ ও অংশীজনরা যেসব দীর্ঘদিনের বিস্ফোরা চিহ্নিত করে সংস্কারের আকুল আবেদন জানিয়েছিল, মন্ত্রিপরিষদ সেগুলিকে স্রেফ বুড়ো আঙুল দেখিয়ে পুরনো অন্যায় ব্যবস্থাকে আইনি সুরক্ষা দেওয়ার পথ সুগম করেছে। এ নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। চলুন বুঝিনি ঠিক কোন কোন অসঙ্গতি ফুটে উঠেছে মন্ত্রিপরিষদ অনুমোদিত দুটি খসড়া আইনে। জাতীয় মানবাধিকার কমিশন আইনের কথাই বলা যাক। 2009 সালে পুরনো আইনটিতে দেখা গিয়েছিল, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ উঠলে জাতীয় মানবাধিকার কমিশন সরাসরি কোনো কার্যকর স্বাধীন তদন্ত করতে পারত না। তাদের উল্টো সরকার বা বাহিনীর প্রধানের কাছে প্রতিবেদনের আশায় বসে থাকতে হতো। নতুন খসড়ায় সেই ক্ষতিকর 18 ধারাকে প্রায় হুবহু বহাল রাখা হয়েছে। ফলে কমিশন যে টুটো জগন্নাথ ছিল, সে টুটো জগন্নাথই রয়ে গেল। শুধু তাই নয়, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনার কারা হবেন সেই বাছাই কমিটিতে বসানো হয়েছে স্পিকার, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারি দলের সংসদ সদস্য আর মন্ত্রিপরিষদ সচিবের মতো হেভিওয়েট রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদের। আর বাকি যে 3 জন সাধারণ সদস্য থাকার কথা, তাদের 2 জনকে মনোনীত করার চাবিকাঠিও রাখা হয়েছে সরকারের হাতেই। তাহলে সরকার যাদের পছন্দ করবে তারাই হবে দেশের তথাকথিত স্বাধীন মানবাধিকার রক্ষক। সেখানে নাগরিক সমাজ, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা নারী প্রতিনিধিদের পর্যাপ্ত ঠাঁই কোথায়? খসড়ায় স্পষ্ট করে বলা হয়নি যে এই কমিশন কোনো মন্ত্রণালয় বা বিভাগের অধীনস্থ হবে না। উল্টো প্রেষণে সরকারি কর্মকর্তা নিয়োগ আর শাখা কার্যালয় খুলতে সরকারের অনুমতির বাধ্যবাধকতা একে কার্যত সরকারেরই আরেকটা বাধ্যগত দফতরে পরিণত করেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, আগের খসড়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন করে মানবাধিকার লঙ্ঘন করলে তার কোনো অজুহাত চলবে না। কিন্তু চূড়ান্ত অনুমোদিত খসড়া থেকে এই ধারাই গায়েব করে দেওয়া হয়েছে। তাছাড়া কমিশনের পূর্ব ঘোষণা ছাড়া সামরিক আটক কেন্দ্র পরিদর্শনের যে ক্ষমতা পাওয়ার কথা ছিল, তাও ছেঁটে ফেলা হয়েছে। তবে কি আবার গোপনে মানুষকে আটকে রাখার সেই অন্ধকার আয়নাঘরের পথটাই উন্মুক্ত রাখা হচ্ছে? এবার গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের দিকে তাকালে হতাশার মেঘ আরো ঘন হয়ে ওঠে। বাংলাদেশে গুমের মতো বিভীষিকাময় অপরাধের সবচেয়ে বেশি কার দিকে অভিযোগের আঙুল উঠে? উত্তরটি আমাদের কারোরই অজানা নয়, আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশ। কিন্তু নতুন খসড়ায় গুমের মতো একটি সংবেদনশীল অপরাধ তদন্তের একচ্ছত্র ক্ষমতা সঁপে দেওয়া হয়েছে আবার সেই পুলিশের হাতেই। মানবাধিকার কমিশনকে রাখা হয়েছে পুরো তদন্ত প্রক্রিয়ার বাইরে। এটা তো যেন শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার সামিল। আরও আশ্চর্যের বিষয় হলো, কোন ঊর্ধ্বতন কর্মকর্তা যদি গুমের সঙ্গে জড়িত থাকেন, তবে তার বিরুদ্ধে তদন্তের ভার থাকবে তারই অধীনস্থ কোনো কর্মকর্তার উপর। আর সে অধস্তনের সন্তোষজনক প্রমাণ না পাওয়ায় রিপোর্টের উপর ভর করে বিচারক ওই প্রভাবশালী ঊর্ধ্বতনকে মামলা থেকে এক নিমিষে খালাস দিয়ে দিতে পারেন। এ যেন বিচারের নামে এক প্রহসন ও স্পষ্ট দায় মুক্তির রাস্তা তৈরি করা। গুমের সংজ্ঞায় মন্ত্রী, জনপ্রতিনিধি বা রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তিদের সম্পৃক্ততার কথা বাদ রাখা হয়েছে এবং গোপন আটক কেন্দ্র খুঁজে বের করার মতো কঠোর ধারাসমূহ গায়েব হয়ে গেছে। সব মিলিয়ে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে যে ন্যায়ের প্রতিশ্রুতি জনগণ পেয়েছিল, তার সঙ্গে এই খসড়া দুটি যেন এক করুণ উপহাস। সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি ও নির্বাচনকালীন অঙ্গীকারের সঙ্গে খসড়াগুলোর এই বৈপরীত্য স্পষ্টতই এক বড় ধরনের প্রতারণা। এখনই সময় আইন দুটি সংসদে চূড়ান্ত রূপে পাশ হওয়ার আগে ভুক্তভোগী পরিবার, নাগরিক সমাজ এবং অংশীজনদের যুক্তিসঙ্গত পর্যবেক্ষণের আলোকে খসড়া দুটিকে নতুন করে ঢেলে সাজানো। তা না হলে মানবাধিকার সুরক্ষার নামে রাষ্ট্র যা অর্জন করবে তা আইনের শাসন নয়, বরং আইনি মোড়কে এক নতুন কর্তৃত্ববাদেরই গোড়াপত্তন হবে।